এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশ। বঙ্গবন্ধু জুলিও কুরি পদক প্রাপ্তি ৫১ বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তের জন্য ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছেন। আজ তাদের ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে গতকাল সকালে কলকাতায় গণমাধ্যম সূত্রে প্রথম খবর ছড়ায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার শিকার হয়েছেন। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটক ৩ জন বাংলাদেশ পুলিশের কাছে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ ৪ আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তদন্ত শুরু হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে। তিনি বলেন, আওয়ামী লীগে অপরাধীদের কোনো ছাই নেই। আজ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিত সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ সম্পাদক অভিযোগ করেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কেন নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ইতিহাস নিয়ে বারবার মিথ্যাচার করছে বিএনপি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু উপমহাদেশেই স্বীকৃত ছিল না, তার দর্শন ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ১৯৭৩ সালের এই দিনে বিশ্বের অন্যতম জুলিও কুরির শান্তি পদকের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের অবতীর্ণ হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয় দেখেছেন সেখানেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্ব বিবেককে জাগানোর চেষ্টা করেছেন এবং বিশ্বসভায় তাদের প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু। এরই ফলস্বরূপ ২৩শে মে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মানের। আর যে পটভূমি, যে আন্দোলনের ভূমিকা, এইটা ছিল শান্তির সপক্ষে, শাসন এবং শোষণের বিরুদ্ধে। এবং তারই পরিপ্রেক্ষিতে তার ডাকে সাড়া দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সমস্ত প্রেক্ষাপট মিলিয়েই সেদিন বিশ্ব শান্তি পরিষদের ১৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বাবুর প্রস্তাব অনুযায়ী যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।
যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের জন্য ত্বরান্বিত করে। গোটা দেশ তখন উৎসাহিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিশ্ব সমাজ আমাদের এই দেশকে গড়ে তোলা, এই সংগ্রামে যারা সামনের সারিতে আছেন তারা আমাদের পাশে আছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছিল এই 1973 সালের 23শে মে ঢাকায় বঙ্গবন্ধুকে জুলিও করি শান্তি পদক হস্তান্তরের মাধ্যমে। আজও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু এই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সকালে সিরডাপ মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জানান, বঙ্গবন্ধু ছিলেন শান্তির অগ্রদূত, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই ছবিটির রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মাহমুদ আল মাহতাব। স্বাধীন একটি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা সহ বিশ্ব শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমনটাই মত বিশিষ্টজনদের। বিশ্বকে অশান্ত করবার বা শান্তি বিঘ্নিত করবার যে প্রচেষ্টা চলছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্যগুলো, বঙ্গবন্ধুর উক্তি এবং বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্ম শেখ হাসিনার উক্তিগুলো বারবার করে কিন্তু সেই কথাগুলি বলা যাচ্ছে। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে। যদি আমরা যুদ্ধের পরে ইতিহাস চর্চা না করি, 3.5 বছর পরে স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাস অন্যদিকে চলা শুরু করল। ইতিহাস সামনে চলার নাম করে পিছনে চলা শুরু করে। একটি উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 3.5 বছর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু চিরকাল ছিলেন শান্তির অন্বেষণকারী, তিনি কিন্তু রেডিক্যাল ছিলেন এবং ছিলেন সমন্বয়বাদী। তিনি কিন্তু চেষ্টা করেছেন সবাইকে আপনার একই সমতলে রেখে কাজগুলি করে বাংলাদেশকে সেভাবে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু সবসময় শান্তির পক্ষে কথা বলেছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু জীবদ্দশায়, বঙ্গবন্ধু তরুণ বয়সে যেভাবে চিন্তা করেছেন শান্তির জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির মুক্তির জন্য, হুবহুভাবে কিন্তু সেই কথাগুলি আছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ চিরনিদ্রায় শায়িত হবেন। জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে এই মহান নেতাকে। এর আগে সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানায় সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে 50 থেকে 68 জন উচ্চ পদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন ইরাক, কাতার, পাকিস্তান ও সিরিয়া এবং তুর্কমেনিস্তানের জাতীয় নেতাসহ বিশিষ্টজনেরা। ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক পালনের অংশ হিসেবে সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সরকারি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
রূপায়ণ সিটি উত্তরাতে জুয়েলারি মেলার আয়োজন করেছে জুয়েলারি খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। দুটি ভিন্ন ভিন্ন খাতে যেহেতু প্রতিষ্ঠান দুটি নেতৃত্ব দিয়ে আসছে, ফলে ওই মেলা তাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে বলে জানান প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবাসন খাতে নেতৃত্বদানকারী রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটির প্রকল্প দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটিতে 4 দিন ব্যাপী জুয়েলারি মেলার আয়োজন করেছে এই খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। রূপায়ণ সিটি উত্তরায় 23 তারিখ থেকে শুরু হওয়া 4 দিন ব্যাপী এই জুয়েলারি মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ডায়মন্ড ওয়ার্ল্ড যেমন ফ্যাশন জগতে ইনোভেশন নিয়ে এসেছে, লাইফস্টাইলে একটা নতুন ধারা নিয়ে এসেছে, এবং আজকে ডায়মন্ডের ব্যবহারটাকে আমাদের নারীদের মাঝে যেভাবে সমাদৃত করেছে, ঠিক সেমভাবে রূপায়ণ সিটি যে রিয়েল এস্টেটে লিভিং স্ট্যান্ডার্ডে যে ইনোভেশন নিয়ে এসেছে, এই ধরনের কনসেপ্ট নিয়ে এসেছে, গেটেড কমিউনিটি নিয়ে এসেছে। আমি মনে করি রিয়েল এস্টেট জগতে যেমন আমরা ইনোভেশন নিয়ে খুব প্রাউড ফিল করি যে নাম্বার 1, সো ফ্যাশন জগতে ডায়মন্ড ওয়ার্ল্ডও তাকে আমার মনে হয় তারাও খুব গর্ববোধ করে, এবং অ্যাজ এ বাংলাদেশি আমরাও গর্ববোধ করি যে ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের ফ্যাশন জগতে একটা ট্রেডমার্ক। মূলত এই জুয়েলারি ফেস্টের উদ্দেশ্যটি হচ্ছে এই অঞ্চলের যেসব ক্রেতা আমাদের আছে, এই ক্রেতাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আন্তর্জাতিক মানের জুয়েলারি যাতে হচ্ছে আমরা এখানে শোকেসিং করতে পারি, আন্তর্জাতিক মানের জুয়েলারি আমরা এখানে বিক্রয় করতে পারি এবং প্রদর্শন করতে পারি। মূলত এই উদ্দেশ্যেই আমরা আজ থেকে এই উৎসবটি শুরু করেছি। এই উৎসবটি চলবে আগামী 26শে মে পর্যন্ত। দুটি প্রতিষ্ঠানের ক্রেতাদের মেলবন্ধনে এই মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে ফার্স্ট মেগা গেটেড কমিউনিটি হচ্ছে এটি রূপায়ণ সিটি উত্তরা। তার আবার ভিতরে আমরা যেখানে ভেন্যুটি করেছি এটা রূপায়ণ স্কাই ভিলা। স্কাই ভিলাটা আরও মোর দ্যান প্রিমিয়াম। তো যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের একটি প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড, আমরাও আসলে খুঁজে নিয়েছি একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট ব্র্যান্ডকে, যাতে আমরা দুটো ব্র্যান্ড একত্রে কো ব্র্যান্ডিং করে আমরা শোকেজিং করতে পারি। এটা সবাই জানে। সো আজকে আমার মনে হয় এটাই একটা যাত্রা শুরু হয়েছে একটা ইভেন্ট দিয়ে। ভবিষ্যতে এই ধরনের আরও এক্সিবিশন হবে এবং আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডকে ওয়েলকাম জানাবো। আরও ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এই সিটিতে স্কাই ভিলা লাউঞ্জে বা অন্যান্য জায়গায় এরকম তাদের ব্র্যান্ডকে তারা এখানে প্রমোট করতে পারে। মেলায় গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সাথে গিফট ভাউচার ও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেট কোতোয়ালি সোনারপাড়ায় রায়নগর এলাকায় আব্দুল আবিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ 1.5 কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহীদুল ইসলাম নামের এক ভুক্তভোগী। বেলা 12টায় রাজধানীর ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ শহীদুল ইসলাম দাবি করেন, বিশ্বাস অর্জন করে সকল প্রকার ডকুমেন্টস দিয়েই ব্যবসা করার জন্য 1.5 কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়ে বিভিন্ন ছলচাতুরি করে। অবশেষে টাকা ফেরত দিতে অস্বীকার জানায় আব্দুল আবির। শহীদুল ইসলাম তার সহায় সম্বল বিক্রি করে টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সারা বাংলা। নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 5,38,64,579 টাকা ও উদ্বৃত্ত হয়েছে 4,93,004 টাকা। দুপুরে ডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাবেরুল হাই এই অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মানিক মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার ভূঁইয়া সহ অনেকেই।
বরগুনার আমতলীতে সিএনজি, মাহেন্দ্রা অটোরিকশা, থ্রি হুইলার গাড়ি চলাচলে বাধা দেয়া ও চাঁদা চাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা ত্রিবার্ষিক থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন, মিশুক বেবি ট্যাক্সি কার, সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি এ আয়োজন করে। থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সরকারি সকল নিয়মবিধি অনুযায়ী সংগঠনগুলো চলে আসছে। সম্প্রতি কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা মালিক ও শ্রমিকদের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। চট্টগ্রামে লোহাগাড়া নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। উপজেলার বরতলী স্টেশনে সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টার থেকে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভদন্ত তাপস জ্যোতি ভিক্ষু, ভদন্ত আনন্দ প্রিয় থেরো, ভদন্ত জ্যোতিনন্দ ভিক্ষু, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা দেশপ্রিয় বড়ুয়া সহ অনেকে। নানা ঝুঁকিপূর্ণ রোগব্যাধি নির্মূলে এবং অবহেলিত সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে চট্টগ্রামে খাজা শাহনুর দরবেশ মৌলা রহমতুল্লাহের চন্দ্রবার্ষিকী ওফাত শরীফ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। নগরীর রুবি গেট, খাইমাতু রুফাইদা রাদিয়াল্লাহুর রজা নুরিয়া, ওশখাইনিরি নুরিয়া বিশ্ব দরবার শরীফে এর আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আল্লামা শাহ সুফি মঈনুদ্দিন নুরি সিদ্দিকী কুরাইশি। এ সময় 500 সুবিধাবঞ্চিত মানুষকে সেবা প্রদান করা হয়। 24 মে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় সভা হয়েছে। সকালে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নারে ওই মত বিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল অতীত এবং ইসমাইল হোসাইন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সহ অনেকে। স্যানিটেশন ও হাইজিন খাতের বাজেটে 3 বৈষম্য বরাদ্দ বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেন পিপিআরসি, ওয়াটার এইড, ফানসা, FSM নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল সহ কয়েকটি বেসরকারি সংস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তারা। সংবাদ সম্মেলনে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য হল সকলের জন্য নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন নিশ্চিত করা। এই লক্ষ্যমাত্রা সঠিক সময়ে অর্জন নিশ্চিত করতে হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বৃদ্ধির হার এবং উন্নয়ন বাজেটের সাথে ওয়াশ খাতের বরাদ্দকেও তাল মিলিয়ে চলতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে বরাদ্দ বাড়লেও নানা ধরনের বৈষম্য রয়ে গেছে জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া উচিত। বাণিজ্য সংবাদ। ওয়ালটন পণ্য কিনে মিলেনিয়র হওয়ার কাতারে এবার যুক্ত হলেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা পেয়েছেন তিনি। হয়েছেন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 36তম মিলিয়নিয়ার। মঙ্গলবার আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম KSTL এন্টারপ্রাইজ এই আয়োজিত এক অনুষ্ঠানে আবু আলমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম সহ অন্যান্যরা। 3,50,000 টাকায় হোটেলে মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বিল্ডার্স প্রতিষ্ঠান অ্যালায়েন্স বিল্ডার্স। প্রতিষ্ঠানটি 15 বছর পদার্পণ উপলক্ষে কুয়াকাটা হোটেল জনে 5 লাখ টাকার প্যাকেজে 30% ছাড় দিয়ে এই অফারটি ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। একই সময়ে এই উপলক্ষে আয়োজিত মেলায় বুকিংয়ের বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও জানায় অ্যালায়েন্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি স্কোয়ার বর্গফুটে 500 টাকা ছাড়ের ঘোষণা দিয়েছেন তারা।
Navigation expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ টহল অভিযান শুরু করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মনিফ তকি জানান, সমুদ্রে মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ রক্ষায় ২০ মে থেকে শুরু হয়েছে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় এলাকায় মাছ ধরার কাজে জড়িত জেলে ও ফিশিং বোট মালিক শ্রমিকদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ করে সচেতনতা বাড়াতে কাজ করছে কোস্টগার্ড। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এমপি আনারে হত্যাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশ। বঙ্গবন্ধু জুলিও কুরি পদকপ্রাপ্তি ৫১ বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।